রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে ব্রাজিল মাঠে নামবে, আর সেখানে আপনি লুকাস পাকুয়েতাকে পাচ্ছেন না। মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেতেই পারে যে লুকাস পাকুয়েতার বদলে নেইমার জুনিয়রকে কি কার্লো আনচেলত্তি শুরুর একাদশে রাখবেন? এই একটা প্রশ্ন আপনার মধ্যে ঘুরপাক খেতে পারে। একই সাথে আপনি এটাও ভাবতে পারেন ক্যাসেমিরোর কিছু একটা ইনজুরি বা কিছুটা দুর্বলতা বা কিছু একটা সমস্যার কথা মোটামুটি চারপাশ দিয়ে শোনা যাচ্ছে। এটার সত্যতা কতটুকু এবং কি কি ফরমেশনে কার্লো আনচেলত্তি যেতে পারেন, এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনার মধ্যে কোনো প্রকার ধোঁয়াশা থাকে, এই ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনার মধ্য থেকে সব প্রশ্নের পাশাপাশি সব ধোঁয়াশা অনেকটাই দূর হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। প্রথম প্রশ্ন যেটা, লুকাস পাকুয়েতার বদলে নেইমার জুনিয়রের কি খেলার সম্ভাবনা আছে? দেখুন, এই সংক্রান্ত বিষয় নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে পরিষ্কারভাবে আমি একটা প্রেডিকশন করেছিলাম। আবারও বলি, যেটা বলেছি সেটা প্রেডিকশন, আমি যেটা বলবো সেটাই সংবিধান, এটাই হইতে হবে এমন কোনো কিছু না। যে নেইমার জুনিয়রকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচও যদি হয় তবুও শুরুর একাদশে খেলানোর সম্ভাবনা নেই। নেইমার জুনিয়র একেবারে একটা ফিক্সড একটা প্ল্যানিং এর অংশ হয়ে আছেন, যেই প্ল্যানিংটা শুধুমাত্র 60 থেকে নিয়ে 90 পর্যন্ত হতে পারে, কিংবা এক্সট্রা টাইমে যদি যায় তাহলে নেইমার জুনিয়র সেই 30 মিনিটের জন্য ফিক্সড একজন পার্সন হয়ে থাকবেন, যে দলের জন্য নেইমার যেন শেষ মুহূর্তে নিজের সেরাটা দিয়ে দলের জয় নিশ্চিত করতে পারেন। তার কারণ পেনাল্টি টেকারে নেইমার জুনিয়রকে লাগবে। আশা করি এই ব্যাপারটা নিয়ে আর কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন আপনার মধ্যে নেই। এবার লুকাস পাকুয়েতার বদলে কে খেলতে পারেন? দেখুন, প্রথম একটা অনিশ্চিত ফরমেশনের দিকে আমি আপনাকে একটা ইঙ্গিত দিতে পারি। সেই অনিশ্চিতর ব্যাপারটা হলো যে কার্লো আনচেলত্তি যদি ফরমেশনটা চেঞ্জ করেন তাহলে লুকাস পাকুয়েতার জায়গায় আর একটা একটা নাম যুক্ত করতে পারেন। সেটা হলো ম্যাথুস কুনহাকে নিচে নামিয়ে এনে উপরে অর্থাৎ নাম্বার 9-এ ইগোর থিয়াগোকে খেলাতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এটা কার্লো আনচেলত্তি করবেন। যেই জায়গাটায় একটা শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গাটায় একটা শূন্যতা পূরণের জন্য যাকে প্রয়োজন তাকে যদি খেলানো হয় তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যেতে পারে। লুকাস পাকুয়েতাকে ফাইনালের আগ পর্যন্ত আপনি পাচ্ছেন না, তার মানে ফাইনালেও আপনি তাকে পাবেন বলে এটার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ ব্রাজিলের এই মুহূর্তে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে লুকাস পাকুয়েতাকে প্রয়োজন ছিল, কিন্তু তিনি যে ইনজুরিতে পড়েছেন তাতে করে তাকে আর পাওয়া যাবে বলে মনে হয় না। ম্যাথুস কুনহাকে নাম্বার 9 পজিশনে একেবারে পুরো ফিক্সড করে ফেলেছেন কার্লো আনচেলত্তি। ওই জায়গা থেকে সরানোর কোনো পরিকল্পনা ওনার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আর যদি সেটা করেনও তবুও হয়তো বা দেখা যাবে যে কোনো একটা পরিবর্তনের ইঙ্গিত এবং নতুন কোনো একটা কিছু কার্লো আনচেলত্তি ভেবে তারপরে হচ্ছে প্ল্যানিং এর অংশ হিসেবে তারপরে ম্যাথুস কুনহাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। এখন বিষয়টা হলো, যদি ম্যাথুস কুনহাকে নিচে নামিয়ে না আনে, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডারে রেখে ডাবল পিভটে দুজনকে রেখে যদি এই ফরমেশনে যায় তাহলে কি মোটেও খারাপ হয়? দেখুন, খারাপ হয় এটা মোটেও বলছি না, কিন্তু এই ধরনের ফরমেশনে এই মুহূর্তে কার্লো আনচেলত্তি যাবেন কিনা এটা একটা অনেক বড় প্রশ্ন। যদি যায় তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না, কারণ কার্লো আনচেলত্তি এই ধরনের কিছু একটা করতে পারেন। আর এক্সপেক্টেডলি একটা বিষয় খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বা আমার যেটা ধারণা সেটা হলো যে মিডফিল্ডের যে একটা শূন্যতা তৈরি হয়েছে, আর সেই শূন্যতাটা তৈরি হচ্ছে লুকাস পাকুয়েতার জন্য। আপনি এই জায়গাটায় দুটো নাম এই মুহূর্তে বিবেচনা করতে পারেন। নাম্বার 1, আপনি ফ্যাবিনহোর কথা ভাবতে পারেন, কিন্তু ফ্যাবিনহোকে আপনি এই জন্যই পাবেন না, তিনি হচ্ছেন ক্যাসিমিরোর রিপ্লেসমেন্ট। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো আরো দুইজন, একজন হচ্ছে এডারসন আর একজন হচ্ছেন দানিলো। এই দানিলো তো সেই দানিলো যেই ব্যক্তিকে আপনার কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি বাছাই করেছিলেন, বোটাফোগোতে নিজেকে প্রমাণ করেছেন। এছাড়া বিশ্বকাপের আগে জাতীয় দলের হয়ে গোল করার মোটামুটি একটা তার যোগ্যতার একটা প্রমাণ তিনি দিয়েছেন। এখন বিশ্বকাপের মঞ্চে তিনি আসলে কি মোটেও খারাপ হতে পারে? সবশেষ যে তথ্যগুলো কম বেশি চারপাশে ছড়িয়ে আছে তাতে করে যেটা মনে হয়, বা ব্রাজিলিয়ান মিডিয়া যে টুকটাক যে সংবাদগুলো প্রকাশ করেছে তাতে করে মনে হচ্ছে যে লুকাস পাকুয়েতার জায়গায় দানিলোকেই মিডফিল্ডে রাখা হবে। এখন দানিলোকে মিডফিল্ডে রাখার উদ্দেশ্যটা আসলে কেমন হতে পারে? বিষয়টা এমন যে মিডফিল্ডে যেই কাজটা ছিল লুকাস পাকুয়েতার, সেই কাজটার জন্যই মূলত একজন ব্যক্তিকে দরকার। এখন ওই কাজটা আসলে কেমন ছিল? ওই কাজটা ছিল হচ্ছে মিডফিল্ডে আধিক্যতা বা মিডফিল্ডের কন্ট্রোলের যে জায়গাটা সেটা অবশ্যই ঠিকঠাক রাখতে হবে, এবং তিনি যেন নিচে নেমে এসে ডিফেন্ডারদের কিছুটা সহযোগিতা করতে পারে, বিশেষ করে ফুল ব্যাক পজিশনে। তো এই ধরনের অ্যাটেম্প্ট যখন আপনি একজন মিডফিল্ডারের কাছ থেকে পাবেন
তখন তার ভেতরে অ্যাঙ্করম্যানশিপ না, যখন সে প্রয়োজনে ব্রুনো গিমারাইজের মতন বক্সে সুইচ করতে পারে, আবার সেখান থেকে পেছনে সরেও আসতে পারে। তো এই ধরনের মেন্টালিটির জন্য আপনি এডারসনকেও ভাবতে পারেন, আবার এই জায়গায় আপনি দানিলোকেও ভাবতে পারেন। দেখুন, আমার ব্যক্তিগত পছন্দের জায়গাটা যদি আমি বলি, আপনি অসন্তুষ্ট হতে পারেন। আমি এডারসনকে পছন্দ করি। কেন করি জানেন? এই ছেলেটার ভেতরে সেই পটেনশিয়ালিটি আছে যে সে মানে অ্যাঙ্কর যে রোলটা প্লে করতে হয়, এই জায়গাটা থেকে সে সামনের দিকে উঠে গিয়ে আবার নিচের দিকে নেমে আসার এই দক্ষতাটা তার মধ্যে রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড কাসিমিরোর বিকল্প হিসেবে এরকম একটা নাম পছন্দ করার নিশ্চয়ই একটা ভালো কারণ রয়েছে, নইলে কিন্তু এত বড় একটা ক্লাবে বা এই নামটাকে এত সহজেই তারা বাছাই করতে পারতো না। নিশ্চয়ই তার ভেতরে কিছু একটা আছে। অ্যাটালান্টায় তিনি এই ধরনের কিছু একটা করেছেন। তবে দিন শেষে কার্লো আনচেলত্তি কেন দানিলোকে এগিয়ে রাখতে পারেন, এটা মানে এখানেও একটা যুক্তি রয়েছে। সেই যুক্তিটা হলো, আনচেলত্তির আন্ডারে এখন পর্যন্ত এডারসন নিজেকে ওইভাবে মেলে ধরার সুযোগটা পাননি, এটা যেমন সত্য, একই সাথে দানিলো কিন্তু আনচেলত্তির আন্ডারে একটা ম্যাচ খেলেছে এবং সেখানে তিনি গোলও পেয়েছে। এই ধারণা মতে আশা করা যায় যে দানিলোকেই আপনি প্রথম একাদশে দেখলেও দেখতে পারেন। প্রেডিকশন দুটো, যদি দানিলো থাকেন তাহলে মানে যে ফরমেশন আছে ওই ফরমেশনই থাকছে। আর যদি মনে করেন যে কাসিমিরো এবং ব্রুনো গিমারাইজ দুজনকে ডাবল পিভটে রেখে আপনি অ্যাটাকিং মিডে ম্যাথুস কুনহাকে রেখে যদি আপনি ফরমেশনটা সাজান, তাহলে নাম্বার 9 পজিশনে ইগোর থিয়াগোকে আপনি দেখলেও দেখতে পারেন, অথবা এন্দ্রিককেও আপনি দেখতে পারেন নাম্বার পজিশনে। কিন্তু সেটা আমার মনে হয় না হবে, তার কারণ এন্দ্রিক সুপার সাব হিসেবে দুর্দান্ত কিছু একটা করতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ছিল আমার কাছে থাকা তথ্য এবং আমি যেটা মনে করছি সেটাই আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।